তোমরা এই চিত্র দেখে বুঝতে পারছো এখন তোমাদের সাথে আমি মানুষের শ্বসনতন্ত্র নিয়ে কথা বলবো। তো শ্বসনতন্ত্র নিয়ে কথা বলতে যাওয়ার আগে শ্বসন কি এটা আমরা একটু জেনে নিই। শ্বসন হচ্ছে একটা জৈব রাসায়নিক প্রক্রিয়া, যে প্রক্রিয়ায় মানুষ বা কোনো প্রাণী পরিবেশ থেকে অক্সিজেন গ্রহণ করে কোষ কি করে সেটা ব্যবহার করে যে খাদ্যবস্তু শোষণ করছিল সেটাকে জারিত করার পর যে উপজাত হিসেবে কার্বন ডাই অক্সাইড গ্যাস তৈরি হয় সেটাকে আবার পরিবেশে ছেড়ে দেয়। তার মানে যে জৈব রাসায়নিক প্রক্রিয়ায় জীব পরিবেশ থেকে অক্সিজেন গ্রহণ করে কোষস্থ মাধ্যমে খাদ্যবস্তুকে জারিত করে উপজাত হিসেবে যে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন করে সেটাকে আবার পরিবেশে ছেড়ে দেয়, সেই প্রক্রিয়াটার নাম হচ্ছে শ্বসন। আমরা যদি একটু সামারিতে যাই তাহলে দেখব কি এই যে এটা হচ্ছে পরিবেশ থেকে কি করলো, এটা হচ্ছে পরিবেশ এনভায়রনমেন্ট থেকে অক্সিজেন ইন করলো, অক্সিজেন ইন করার পর কোষ সেটা রিসিভ করলো, কোষ সেটা কি করলো রিসিভ করলো, কোষ হচ্ছে অক্সিজেন গ্রহণ করলো, অক্সিজেন গ্রহণ করার পর কি করলো সে খাদ্যবস্তুকে জারিত করলো, খাদ্যবস্তুকে জারিত করার পর কি করলো কার্বন ডাই অক্সাইড গ্যাস উৎপন্ন হইলো, CO2 উৎপন্ন হইলো। সেই উৎপন্ন CO2 আবার কি করলো উৎপন্ন CO2 আউট করে দিল কোথায়, আবার এটা আউট করে আবার এটা পরিবেশে ব্যাক দিয়ে দিল। এই প্রক্রিয়াটা হচ্ছে শ্বসন, এটা মাথায় রাখবা। শোষণ না কিন্তু, শোষণ মানে অ্যাবজর্পশন, ওটা কিন্তু আলাদা, ওটা হচ্ছে শোষণের চ্যাপ্টারে আমরা পড়ব। আচ্ছা, এখন এই শ্বসনতন্ত্রকে আমরা একটু দেখব কয় ভাগে ভাগ করা হয়। শ্বসনতন্ত্রের যে ভাগ আছে সেটা মূলত 3 ভাগ, আমরা একটু দেখব। তার আগে আমি একটু বলি যে ফিগারটা আমি আঁকছি সেটা হচ্ছে মূলত ফুসফুসের ফিগার, শুধু ফুসফুস না পুরো শ্বসনতন্ত্রেরই ফিগার আঁকছি। এইখানে এই দুইটা হচ্ছে ফুসফুসের ফিগার, ঠিক আছে। আচ্ছা, এখান থেকে এইটুকু মনে হচ্ছে আউট হয়ে গেছে। দেখো আমি তোমাদের সময় বাঁচানোর জন্য আগে থেকে একটু আঁকিয়ে রাখছি। দেখো এখন এটা শ্বসনতন্ত্রের ফুল স্ট্রাকচার, যতটুকু মানে কার্যকরী ভূমিকা পালন করে ততটুকু স্ট্রাকচার। এই দুইটা হচ্ছে ফুসফুস। ফুসফুস হচ্ছে শ্বসনতন্ত্রের সবথেকে গুরুত্বপূর্ণ এবং প্রধান অর্গান, এটা মাথায় রাখবা। এখন এই শ্বসনতন্ত্রকে আমি কি বললাম 3টা ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে কি বায়ু হচ্ছে গ্রহণ ও ত্যাগ অঞ্চল থাকে, বায়ু গ্রহণ ও ত্যাগ অঞ্চল থাকে। আর একটা হচ্ছে কি বায়ু পরিবহন অঞ্চল থাকে, মাথায় রাখবা। শ্বসনতন্ত্রের 3টা অঞ্চল থাকে, বায়ু পরিবহন এবং ফাইনালি যে অঞ্চলটুকু থাকে পরিবহন অঞ্চল, এগুলো সব অঞ্চল শ্বসনতন্ত্রের 3টা অঞ্চলে বিভক্ত করা হয়। আর ফাইনাল যেটা থাকে সেটা হচ্ছে শ্বসন অঞ্চল। এখন আমরা এগুলো একটু দেখি। শ্বসন অঞ্চল এটা দেখতে গেলে আমরা একটু দেখব এই ফিগারটার দিকে খেয়াল করো। এইখানে দেখতেছো যে এইখানে একটা ছিদ্র, এইখানে একটা ছিদ্র। এটা হচ্ছে কি, এটা হচ্ছে আমাদের নাসা ছিদ্র বা নাসা রন্ধ্র। মানুষের নাক বাইরে থেকে দেখতে একটা, কিন্তু ভিতরে কিন্তু নাকের 2টা ছিদ্র আছে, এটা মাথায় রাখবা। তো 2টা নাক আমাদের, হ্যাঁ, এটার নাম হচ্ছে কি নাসা ছিদ্র বা রন্ধ্র, এটা মাথায় রাখবা, নাসা রন্ধ্র। এই নাসা রন্ধ্রের পরে দেখো মাঝখানে এখানে একটা দাগ আছে, এই দাগটা হচ্ছে কি 2টা এই ছিদ্রকে আলাদা করছে, এটার নাম হচ্ছে সেপ্টাম, মাথায় রাখবা। সেপ্টাম বা ব্যবধায়ক, সেপ্টাম তোমাদের বইয়ে আছে, এটা পড়ে নিও। এখন এই ব্যবধায়ক কি করতেছে, এই 2টা ছিদ্রকে আলাদা করে এই যে পিছনের দিকে নিয়ে গেছে। পিছনের দিকে নিয়ে গিয়ে কি করছে দেখো, এটা নাসারন্ধ্র ঠিক আছে, বাট এটা হচ্ছে সম্মুখ নাসারন্ধ্র, সামনের দিকে সম্মুখ নাসারন্ধ্র। পিছনের দিকে দেখো এই 2টা আবার একত্রিত হয়ে দেখো এই 2টা আবার কি হয়েছে, এখানে এসে উন্মুক্ত হয়েছে, এটাকে বলা হয় পশ্চাৎ নাসারন্ধ্র। পশ্চাৎ নাসারন্ধ্র। এই পশ্চাৎ নাসারন্ধ্র কি হয়েছে দেখো, এসে যেখানে উন্মুক্ত হয়েছে এই 2টা নাসারন্ধ্র পিছনের দিক থেকে এসে যেখানে উন্মুক্ত হয়েছে সেটার নাম হচ্ছে নাসা গলবিল, এটার নাম হচ্ছে নাসা গলবিল, মাথায় রাখবা। নাসা গলবিলের পরে এইখানে যে উচ্চ অংশটুকু দেখছো, এই যে এই পর্যন্ত মূলত আমাদের বায়ু গ্রহণ এবং ত্যাগ অঞ্চল, এটা মাথায় রাখবা। তাহলে এইখানে এই পর্যন্ত যেহেতু আমরা এই অঞ্চলটা দেখছি, এইটার নাম হচ্ছে কি, এটার নাম স্বরযন্ত্র, স্বরযন্ত্র।
এই পর্যন্ত আমাদের এই শ্বসনতন্ত্রের প্রথম অঞ্চলটুকু। এই শ্বসনতন্ত্রের প্রথম অঞ্চলটুকু আমরা দেখছি। এইখানে কি হচ্ছে দেখো, এই যে মাঝখানে যে গহ্বরটুকু দেখতেছো এটা মূলত নাসা গহ্বর বা নাকের গহ্বর। এই নাসা মানে আবার এলন মাস্কের নাসা না, ঠিক আছে? নাসা আমেরিকান নাসা না, সরি, নাসা গহ্বর। এই নাসা গহ্বরের মধ্যে কি থাকে দেখবা, ছোট 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 কি থাকে, এরকম লোম থাকে। এই ছোট লোমগুলোকে বলা হয় মূলত সিলিয়া। প্রত্যেকেরই নাকের মধ্যে এরকম লোম আছে দেখবেন, ঠিক আছে? এগুলোকে বলা হয় কি, সিলিয়া। এই সিলিয়া কি করে, এই সিলিয়া হচ্ছে বাইরে থেকে যে ধুলাবালি সমৃদ্ধ বাতাস মানুষ গ্রহণ করে, সেই বাতাসের মধ্যে এই ধুলাবালিকে সে রুখে দেয় এবং আটকে দেয়, এবং কি করে, যত জীবাণু আছে সেই জীবাণুগুলোকে সে আটকে দেয়, ভিতরে যাইতে দেয় না, ঠিক আছে? এটা সিলিয়া বাবা। সিলিয়া হচ্ছে সবথেকে ছোট ছোট লোম, এটা অনেক অর্গানের মধ্যে, যেখানে ফাফা অর্গান তার মধ্যে থাকে আর কি। এই সিলিয়ার এইখানে আরেক ধরনের কোষ থাকে, এই যে নাসা গহ্বরের মধ্যে আরেক ধরনের কোষ থাকে, এটা পড়বা। এই কোষটার নাম হচ্ছে অলফ্যাক্টরি কোষ। অলফ্যাক্টরি কোষ। অলফ্যাক্টরি কোষের কাজ কি? অলফ্যাক্টরি কোষ মূলত দুইটা কাজ করে। অলফ্যাক্টরি কোষ কি কাজ করে? আমরা যে কোনো কিছু শুকলে যে ঘ্রাণ পাই, সেই ঘ্রাণটা এই অলফ্যাক্টরি কোষ রিসিভ করে দেন ব্রেনে পাঠায়, ঠিক আছে? মাথায় রাখবা যে অলফ্যাক্টরি কোষ হচ্ছে ঘ্রাণ উদ্দীপনাকে গ্রহণ করতে পারে। আচ্ছা, এবং আরেকটা কাজ করে, সে হচ্ছে মিউকাস ক্ষরণ করে, যার ফলে কি দেখবা নাসা গহ্বরের মধ্যে ভিজা থাকে। হাত এখনই যদি হাত দাও তাহলে দেখবা ভিজা ভিজা আছে, ওই মিউকাসটা ক্ষরণ করে এই অলফ্যাক্টরি কোষ, যাতে বাইরে থেকে যে ধুলাবালি আসলো সেই ধুলাবালিটা ওই তরল পদার্থে গিয়ে আটকে যায়। দেখো যে একটু পর পরে দেখবা নাকের মধ্যে একটু ময়লা জমে, কারণ কি, বাইরে থেকে অটোমেটিক্যালি ধুলাবালি যুক্ত বাতাস কিন্তু ঢুকতেছে, আর এই সিলিয়া বাধা দিচ্ছে এবং এখান থেকে মিউকাস খরিত হচ্ছে, সেই মিউকাসটা কি করতেছে, ওইটাকে জমায় দিচ্ছে, ঠিক আছে? আচ্ছা, এরপরে পশ্চাৎ নাসারন্ধ্র। এই পশ্চাৎ নাসারন্ধ্রের আরেক নাম পড়বা, এটা আরেক নাম হচ্ছে কোয়ানা। যদি কখনো প্রশ্ন করে কোয়ানা বলা হয় কাকে, পশ্চাৎ নাসারন্ধ্রকে বলা হয় কোয়ানা। তাহলে সম্মুখ নাসারন্ধ্রের পরে আমরা দেখলাম নাসা গহ্বর, তারপরে পশ্চাৎ নাসারন্ধ্র, তারপরে নাসা গলবিল, তারপরে ষড়যন্ত্র। এই যে পশ্চাৎ নাসারন্ধ্রের পরে এই যে এখানে নাসা গলবিল আসলো, নাসা গলবিলের পরে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে কি, ষড়যন্ত্র। এই ষড়যন্ত্র নিয়ে আমরা একটু কথা বলবো। তো ষড়যন্ত্রের মধ্যে তিন ধরনের তরুণাস্থি আছে, এটা মাথায় রাখবা। ষড়যন্ত্রের মধ্যে তিন ধরনের তরুণাস্থি আছে। একটার নাম হচ্ছে থাইরয়েড, থাইরয়েড তরুণাস্থি। আরেকটার নাম হচ্ছে ক্রিকয়েড তরুণাস্থি। আরেকটার নাম হচ্ছে কি, অ্যারিটিনয়েড। এই তিনটা তরুণাস্থি দিয়ে মূলত ষড়যন্ত্র গঠিত। এর মধ্যে সবথেকে বড় তরুণাস্থির নাম হচ্ছে কি, থাইরয়েড তরুণাস্থি। এই যে এখানে একটু উঁচু দেখতে পাচ্ছ, এই যে উঁচুটা মূলত আমি আঁকছি থাইরয়েড তরুণাস্থি, ওইখানে থাইরয়েড গ্ল্যান্ড থাকে, ঠিক আছে? এই থাইরয়েড তরুণাস্থির আরেক নাম কিন্তু বলে কি, অ্যাপেল, APPLE, অ্যাপেল, বা অনেক সময় বলা হয় অ্যাডামস অ্যাপেল। কেন? ওই যে আমরা একটা গল্প শুনছি না ছোটবেলায়, যে আদম আলাইহিস সালাম নিষিদ্ধ ফল খাওয়ার সময় গলা টিপ দিয়ে ধরছিল, তারপরে উঁচু হয়ে গেছে। ব্যাপারটা এরকম না, এটা সৃষ্টিগত কারণেই হয়েছে। বাইবেলে আসলে এই বর্ণনাটা কি, অ্যাডাম মানে আদমকে অ্যাডাম বলছে এবং ওই ফলটাকে অ্যাপেল বলে সম্বোধন করছে। ওইখান থেকে মূলত অ্যাডামস অ্যাপেল বা আদম আলাইহিস সালামের যে উঁচু হাড় আছে ওইটাকে বলতেছে অ্যাডামস অ্যাপেল। এটা মাথায় রাখবা, বাইবেলের মধ্যে এটা আছে। তাহলে ষড়যন্ত্রের মধ্যে আমরা উঁচু যে অংশটুকু দেখি, পুরুষ মানুষের দেখা যায়, মেয়েদের দেখা যায় না। এই যে এই উঁচু অংশটার নাম হচ্ছে কি, ষড়যন্ত্র, বা ওইখানে মেইনলি থাইরয়েড হচ্ছে তরুণাস্থি, ওটাকে বলা হচ্ছে কি অ্যাডামস অ্যাপেল। এটা যদি চাপ দিয়ে ধরা হয় তাহলে কিন্তু আর শব্দ তৈরি হয় না। তার মানে কি, ষড়যন্ত্র যদি চাপ দিয়ে ধরো কেমনে শব্দ তৈরি হবে, এটা মাথায় রাখবা। তাহলে ষড়যন্ত্রের মধ্যে তিন প্রকার তরুণাস্থি থাকে। আচ্ছা, আর একটা জিনিস থাকে যেটা মূলত স্বর সৃষ্টি করতে সবথেকে বেশি ভূমিকা পালন করে, সেটার নাম হচ্ছে কি, সেটার নাম ভোকাল কর্ড। এর মধ্যে কি থাকে, ভোকাল কর্ড থাকে। এই ভোকাল কর্ড মানে বোঝাচ্ছে কি, স্বররজ্জু। অনেক নার্ভাস সিস্টেমের নার্ভ দিয়ে এই কর্ডগুলো তৈরি হয়েছে, এটা মাথায় রাখবা। এই যে এখানে কথা বললে দেখবা কাঁপে, হালকা করে কাঁপে, এই ভোকাল কর্ডের কারণে। যদি এই কর্ডটাও চাপা পড়ে যায় তাহলে কিন্তু শব্দ তৈরি হবে না। তাহলে আমরা দেখলাম বায়ু গ্রহণ এবং ত্যাগ অঞ্চল। বায়ু গ্রহণ এবং ত্যাগ অঞ্চল ছিল মূলত ষড়যন্ত্র পর্যন্ত, এই পথে বায়ু গৃহীত হয়, আবার এই পথ দিয়ে বায়ু ত্যাগ হয়ে যায়। এবার আমরা একটু দেখি যে বায়ু পরিবহন অঞ্চলে আসলে কি আছে। তাহলে আমরা মানুষের শ্বসনতন্ত্রের
বায়ু গ্রহণ এবং ত্যাগ অঞ্চল দেখলাম, এবার পরিবহন অঞ্চলে দেখি কি আছে। এখানে একটা জিনিস দেখো, এগুলো মুছে দিই আমি, olfactory course সিলিয়া, এগুলো বইয়ের মধ্যে আছে, তোমরা পড়তে পারো। আচ্ছা, এখন যেহেতু আমরা এতগুলো কথা বলছি দেখো, এই যে এখানে দেখতেছো ষড়যন্ত্র শেষ, এই যে এই পর্যন্ত যেইটুকু আছে এইটুকুর নামই হচ্ছে ট্রাকিয়া বা শ্বাসনালী। এটা মূলত বায়ু পরিবহন অঞ্চলের মধ্যে পড়ে। ট্রাকিয়া বা, মাথায় রাখবা, ট্রাকিয়া বা শ্বাসনালী। এই শ্বাসনালীর অর্ধবৃত্তাকার দেখো সি টাইপের, এই যে এরকম এরকম, এই যে এরকম এরকম প্রায় সি টাইপের, প্রায় 15 থেকে 20টা তরুণাস্থি দ্বারা এই ট্রাকিয়া বা শ্বাসনালী গঠিত। এই 15 থেকে 20 এই টার্মটুকু অনেক সময় এমসিকিউ তে আসে। এই যে সি আকৃতির তরুণাস্থি দেখতেছো, এটা 10 থেকে 12 সেন্টিমিটার লম্বা, এই যে টোটাল, এবং এর প্রশস্ততা, এটা কিন্তু ফাঁপা, এরকম একটার উপর আরেকটা রাখলে কিন্তু ভিতর থেকে দেখা যায়। এটা হচ্ছে 2 থেকে 2.5 সেন্টিমিটার হচ্ছে এর ব্যাস, আর টোটাল ট্রাকিয়া শ্বাসনালী হচ্ছে এত সেন্টিমিটার, মাথায় রাখবা। আচ্ছা, এখন আমরা শ্বাসনালী সম্পর্কে বললাম। তো শ্বাসনালী কি করতেছে দেখো, শ্বাসনালী হচ্ছে এই অঞ্চলে গিয়ে দেখো বিভক্ত হয়ে দুইটা শাখায় বিভক্ত হয়ে গেছে। এই দুইটা শাখার নাম হচ্ছে ব্রোঙ্কাস। এটার নাম কি? এটার নাম হচ্ছে ব্রোঙ্কাস, মাথায় রাখবা, ব্রোঙ্কাস। এই ব্রোঙ্কাস, এই পাশেও একটা ব্রোঙ্কাস আছে। ব্রোঙ্কাস যে অঞ্চল দিয়ে ফুসফুসের মধ্যে ঢুকছে সেই অঞ্চলটুকুর নাম হচ্ছে হাইলাম। নাম কি? হাইলাম। এই যে এই হাইলাম দিয়ে ফুসফুস, এটা একটু উঁচু অঞ্চল, ঠিক আছে, একটু উঁচু থাকে, আমি তো 3D আঁকতে পারবো না। এই উঁচু অঞ্চল দিয়ে মূলত ব্রোঙ্কাসটা কোথায় ঢুকছে? ফুসফুসের মধ্যে ঢুকছে। ব্রোঙ্কাস ঢোকার পরে দেখো এইখানে একটা ভাগে বিভক্ত হয়ে গেছে, এই যে একটা ভাগ, এখানে আরেকটা ভাগ, এইখানে আরেকটা ভাগ, তিনটা ভাগে বিভক্ত হয়েছে। কোনটার? ডান ফুসফুসের। আর বাম ফুসফুসে দেখো এই একটা ভাগে বিভক্ত হয়েছে আর এই একটা ভাগে বিভক্ত হয়েছে। এটা হচ্ছে কি? বাম ফুসফুস। এটা হচ্ছে দুই ভাগে বিভক্ত হয়েছে। আমরা যদি চিন্তা করি ডান ফুসফুসকে তিনটা ভাগে এই যে বিভক্ত করা হয়, দেখো তিনটা এরকম অঞ্চল আছে, এই একটা, এই একটা, এই একটা। আর বাম ফুসফুসের এখান থেকে এইটুকু একটা, নিচে একটা, এই দুইটা আছে। মাথায় রাখবা, তিনটা খণ্ড হচ্ছে ডান ফুসফুসে, আর বাম ফুসফুসে হচ্ছে কি? দুইটা খণ্ড। আচ্ছা, এই তিনটা খণ্ড আমরা দেখলাম। আর একটা ফুসফুস নিয়ে যেহেতু কথা বলছি, সেহেতু আমরা বলি এই ফুসফুস এর ইংরেজিটা হচ্ছে লাংস। লাং মানে ফুসফুস, দুইটা আছে, প্লুরাল হচ্ছে লাংস। ঠিক আছে, আমরা লাংস নিয়ে এবার কথা বলছি। তাহলে ট্রাকিয়া, ব্রোঙ্কাস, ব্রাঙ্কিওল আমরা দেখলাম। তাহলে এই ভাগটাকে আমরা বলতে পারি ব্রাঙ্কিওল। ব্রাঙ্কিওল। এই পর্যন্ত মূলত কি হয়? এই পর্যন্ত বায়ু পরিবহন করে। এখান থেকে এইটুকু বায়ু পরিবহন করতে পারে, আর এখান থেকে এইটুকু দিয়ে গ্রহণ বা ত্যাগ করতে পারে। তাহলে আমরা বায়ু পরিবহন অঞ্চল দেখলাম। আর বায়ু শ্বসন অঞ্চলের মধ্যে আমরা দেখব বায়ু শ্বসন অঞ্চলই তো মূলত সেই ফুসফুস। ফুসফুস, এই যে যেটুকু আমরা এবার নিয়ে কথা বলবো সেটাই মূলত বায়ুর শ্বসন অঞ্চল। এই বায়ু শ্বসন অঞ্চলের মধ্যে তাহলে কি আছে দেখি আমরা। দেখো, ফুসফুস বায়ু শ্বসন অঞ্চল, ঠিক আছে। তো বায়ু শ্বসন অঞ্চলের মধ্যে আমরা বললাম যে এই যে ব্রাঙ্কিওলটা ভাগ হয়ে গেছে তিনটা খণ্ডে, বা তিনটা খণ্ডে, এটা খুব ভালো করে মাথায় রাখবা। ফুসফুস নিয়ে যেহেতু আমরা কথা বলছি, সেহেতু ফুসফুসের এখানে একটা স্ট্রাকচারে দেখতেছি যে একটা আবরণ আছে। সেই আবরণের নাম হচ্ছে কি? প্লুরা। এটা দ্বিস্তরীয় একটা আবরণ বা প্লিউরা। এই দ্বিস্তরীয় আবরণে দুইটা লেয়ার থাকে এরকম। এই দুইটা লেয়ারের মধ্যে বেশ কিছু তরল থাকে এরকম। এই তরলগুলোকে বলা হয় কি? সারফেক্টেন্ট। এই সারফেক্টেন্ট হচ্ছে কি করে, যখন ফুসফুসের উপরে কোনো প্রেসার পড়ে, যদি তুমি পুড়েও শুয়ে থাকো বা কেউ তোমাকে থাবা দেয় বা যে কোনো কারণে যদি প্রেসার পড়ে, তখন এই সারফেক্টেন্ট ক্ষরণ হয়। এবং এই সারফেক্টেন্ট কি করে? এই সারফেক্টেন্ট হচ্ছে এই ফুসফুসের যে চাপ আসে সেই চাপ বা টানটাকে প্রশমিত করে। এটা এক ধরনের ডিটারজেন্ট টাইপের লিকুইড বা ফ্লুইড যাই বলো না কেন, সেটা কোথায় গঠিত হয়? প্লুরা দুইটা স্তরের মাঝখানে, ঠিক আছে। বা আমরা বলতে পারি প্লুরা থেকে প্লিউরাল রস খরিত হয়, সেই রসের মধ্যে সারফেক্টেন্ট থাকে। এটা মাথায় রাখবা, ঠিক আছে। আচ্ছা, এবার ফুসফুসের মধ্যে আমরা কি দেখতেছি? ফুসফুসের মধ্যে আমরা পাচ্ছি কি? দেখো, আমরা বায়ু পরিবহন অঞ্চল পর্যন্ত পাইছিলাম কোনটা? ট্রাকিয়া, ব্রোঙ্কাস, ব্রাঙ্কিওল পর্যন্ত আমরা পাইছিলাম। এখন এই ব্রাঙ্কিওল দেখো, ব্রাঙ্কিওলের আবার তিনটা অংশ আছে। এই যে প্রথমে দেখো, এই যে ব্রোঙ্কাসটা বিভক্ত হয়েছে, এটা হচ্ছে প্রাইমারি, আমি 1 দিলাম, প্রাইমারি ব্রাঙ্কিওল। এটা আবার দেখো এইখানে চলে গেছে, এটা হচ্ছে সেকেন্ডারি ব্রাঙ্কিওল।
আর ফাইনালি এইটা আবার এখানে এসে দেখো বিভক্ত হয়ে গেছে, দেখছো? এই যে এটা হচ্ছে টারশিয়ারি ব্রাঙ্কিওল, অর্থাৎ ব্রাঙ্কিওলের আবার তিনটা অংশ আছে। ব্রাঙ্কিওলের এই টারশিয়ারি অঞ্চলে যাওয়ার পরে দেখো এইখান থেকে কি তৈরি হয়েছে, এখান থেকে একটা নালী তৈরি হয়েছে, এটা হচ্ছে অ্যালভিওলার নালী। কার নালী? অ্যালভিওলার নালী। এই অ্যালভিওলার নালীর পরে দেখো এখানে একটি স্ফীত অংশ আছে, এটাকে বলা হয় অ্যাট্রিয়াম। এর নাম কি? অ্যাট্রিয়াম। এরপরে আবার দেখো এই যে থলি দেখতেছো, এইটাই সেই অ্যালভিওলার থলি, অ্যালভিওলার থলি। দেখো, এবং ফুললি এই জিনিসটাকে বলা হচ্ছে কি? অ্যালভিওলাস। এই যে ফাইনালি যে জিনিসটা, পুরো জিনিসটাকে বলা হচ্ছে অ্যালভিওলাস। এই অ্যালভিওলাস কি জিনিস? অ্যালভিওলাস। এই অ্যালভিওলাস কি জিনিস? এই অ্যালভিওলাস হচ্ছে ফুসফুসের, এই অ্যালভিওলাস হচ্ছে কি? ফুসফুসের কার্যকরী এবং গাঠনিক একক। ফুসফুসের কার্যকরী এবং গাঠনিক একককে বলা হচ্ছে কি? অ্যালভিওলাস। এটা কিন্তু অনেক সময় এমসিকিউ তে আসে, এটা তোমরা মাথায় রাখবা, ঠিক আছে? তো এই অ্যালভিওলাসের সংখ্যা কিন্তু কম বেশি আছে। যদি আমরা চিন্তা করি বাচ্চাদের 8 বছর বয়সের আগে, একদম শিশুদের অ্যালভিওলাস থাকে প্রায় 300 মিলিয়ন। কতটুকু থাকে? 300 না, শিশুদের থাকে, আমি একটু বলে দিই, অ্যালভিওলাস শিশুদের থাকে 20 মিলিয়ন। এটা শিশুদের থাকে কতটুকু? শিশুদের থাকে 20 মিলিয়ন। শিশুদের ফুসফুসই তো হয় এতটুকু ছোট। এরপরে যখন 8 বছর বয়স হয়, 8 বছর বয়স হয়ে গেলে, 8 বছর বয়স হলে সেটা হয়ে যায় 300 মিলিয়ন, একটু বড় হয়ে যায়। এই যে 20 মিলিয়ন, এই যে এত মিলিয়ন ভিউ দেখছো না, 300 মিলিয়ন, ঠিক আছে? আচ্ছা, এরপরে পূর্ণবয়স্ক মানুষের, এটা যদি মাথায় রাখো, পূর্ণবয়স্ক মানুষের পূর্ণবয়স্ক মানুষের যদি আমরা এটা চিন্তা করি, তাহলে এটা প্রায় কতটুকু হতে পারে? 480 মিলিয়ন বা প্রায় 500 মিলিয়নের কাছাকাছি হতে পারে। তাহলে অ্যালভিওলাসের সংখ্যাটা পড়বা। অ্যালভিওলাস কিন্তু এত সংখ্যায় হতে পারে কারণ অ্যালভিওলাসটাই মূলত গ্যাসের কি আদান প্রদানের একদম প্রধান হাতিয়ার, যার কারণে এটাকে ফুসফুসের কার্যকরী একক বলা হয়। যাই হোক, আমরা কোথায় ছিলাম? আমরা ছিলাম এই যে দেখো, ট্রাকিয়া, ব্রোঙ্কাস, ব্রাঙ্কিওল চলে গেল, প্রাইমারি ব্রাঙ্কিওল, সেকেন্ডারি ব্রাঙ্কিওল, তারপরে টারশিয়ারি ব্রাঙ্কিওল, তারপরে আমরা দেখলাম অ্যালভিওলাস, অ্যালভিওলার নালী, তারপরে অ্যাট্রিয়াম, অ্যালভিওলার থলি, তারপরে দেখলাম আমরা অ্যালভিওলাস। এইটুকু মূলত ছিল কিন্তু শ্বসন অঞ্চলের মধ্যে। আচ্ছা, এবার আমি একটু বলি, দেখো ডান ফুসফুসটা একটু বড় আর বাম ফুসফুসটা একটু ছোট। কারণ কি? দেখো, আমি যদি এটা আমি দেখাই, এই পাশে আমার ডান পাশ আর এটা আমার বাম পাশ, তো বাম পাশে কি আছে? হৃৎপিণ্ড আছে, আবার এখানে পাকস্থলীর ফান্ডাস আছে, সো এই পাশে কিন্তু একটু বেশি অর্গান আছে, যার কারণে এই ফুসফুসটা একটু ছোট। ওজন পড়বা, ডান ফুসফুসের ওজন 625 গ্রাম, 625 গ্রাম। আর বাম ফুসফুসের ওজন কত? 565 গ্রাম। ঠিক আছে, এটা কিন্তু মাথায় রাখবা যে এই ওজনটা কিন্তু ইম্পর্টেন্ট, 565 গ্রাম আর 625 গ্রাম। আচ্ছা, এরপর আমরা দেখলাম কি? 3টা খণ্ডে বিভক্ত ডান ফুসফুস, বাম ফুসফুস হচ্ছে 2টা খণ্ডে বিভক্ত। তাহলে এখানে কি লিখতে পারি আমরা? 3 খণ্ড। কোথায় লিখবো? এটা তাহলে মুছে দিই এখন, ঠিক আছে? এখানে আমরা একটু দেখি, এটা হচ্ছে 3 খণ্ড আর এটা হচ্ছে কি? 2 খণ্ড, ঠিক আছে? এরপর আরো কথাবার্তা আছে, সেটা হচ্ছে কি? এই খণ্ডগুলো আবার ছোট ছোট অংশে বিভক্ত, বুঝতেছো? এই যে 3টা খণ্ড, এই 3টা খণ্ড আবার ছোট ছোট অংশে বিভক্ত। আমি এগুলো এখন মুছে দিই। আমি যদি একটু আঁকাই, ডানটায় যদি আঁকাই, দেখো এটা যদি একটা ফুসফুস হয় মনে করো, ঠিক আছে? এটা যদি ফুসফুস হয়, এখান থেকে একটা খণ্ড, এখান থেকে একটা খণ্ড, আবার এখান থেকে একটা খণ্ড, এটা মনে করো ফুসফুস। দেখো এই খণ্ডটা, এই যে 3টা খণ্ড, এর মধ্যে এইগুলো আবার ছোট ছোট অনেকগুলো খণ্ডে বিভক্ত। এই খণ্ডগুলো আমরা যদি চিন্তা করি, ডান ফুসফুসে থাকে হচ্ছে 8টা ছোট ছোট, সরি 10টা লোব থাকে, 10টি, ঠিক আছে, লোব থাকে। আর বাম ফুসফুসে কয়টা থাকে? আমরা যদি বাম ফুসফুসের কথা চিন্তা করি, এই বাম ফুসফুসে কয়টা ছিল? এই যে বাম ফুসফুসে 2টা ছিল, ঠিক আছে? এই যে 2টা, এই যে এখানে একটা ভাগ, এখানে বাম ফুসফুসে টোটাল লোব থাকে হচ্ছে, বামটায় কয়টা থাকে? 8টি লোব থাকে।
এটা মাথায় রাখবা। এবং অসংখ্য লোবিউলে বিভক্ত থাকে, 8টি লোব থাকে। তাইলে আমরা ফুসফুস সংক্রান্ত সমস্ত তথ্য আমরা জেনে ফেললাম। এখন যদি প্রশ্ন করে যে মূলত বায়ু গ্রহণ থেকে শুরু করে ত্যাগ পর্যন্ত কোন কোন পথ অতিক্রম করে, সেটা তোমরা একটু দেখাও। সেটা দেখতে পারলে আমরা মূলত আমাদের যে শ্বসন তন্ত্র নিয়ে কথাবার্তা ছিল, সেই শ্বসন তন্ত্র নিয়ে আমাদের কথাবার্তা শেষ হয়ে যাবে। আচ্ছা, এবার আমরা একটা কথা বলি। দেখো, তাহলে প্রথমে কি সম্মুখ নাসারন্ধ্র, ঠিক আছে, সম্মুখ নাসারন্ধ্র। তাহলে আমরা প্রথমে নাসারন্ধ্র লিখব, নাসারন্ধ্র। তো নাসারন্ধ্রের পরে কোথায় যাই? নাসারন্ধ্রের পরে কোথায় যাই? নাসা গলবিল, ঠিক আছে, বা নাসা গহ্বর। আমি গহ্বর লিখলাম। গহ্বরের পরে কোথায় যাই? গলবিলে যাই। গলবিল, গলবিলের পরে কোথায় যাই? দেখে দেখে দেখো, দেখো স্বরযন্ত্রে যাই। স্বরযন্ত্র, ভালো কথা, স্বরযন্ত্র। তো স্বরযন্ত্রের পরে কোথায় যাই? স্বরযন্ত্রের পরে আসছে কি? ট্রাকিয়া বা শ্বাসনালী। আমরা বলবো যে ট্রাকিয়া, ট্রাকিয়া বা শ্বাসনালী। ট্রাকিয়ার পরে কোথায় যাই? ট্রাকিয়ার পরে যাই, দেখো এই যে ট্রাকিয়া দুই ভাগে বিভক্ত হয়েছিল, ওটার নাম কি? ব্রঙ্কাস। এই যে ভাগ ব্রঙ্কাস। ট্রাকিয়ার পরে যায় হচ্ছে ব্রঙ্কাস। ব্রঙ্কাসের পরে কোথায় যায়? ব্রাঙ্কিওল। ব্রঙ্কাস আবার এই যে এই পাশে ডানটায় 3টা, ওই পাশে 2টায় বিভক্ত হয়েছিল, ব্রাঙ্কিওল। আর ব্রাঙ্কিওল থেকে আবার কোথায় যায়? দেখো ব্রাঙ্কিওল থেকে এই যে ব্রাঙ্কিওলের মধ্যে যে ছোট ছোট ভাগ আছে, এটা লেখার দরকার নেই, অ্যালভিওলার নালীতে যায়। তাহলে এখানে আমরা এই পাশে লিখি, ব্রাঙ্কিওল থেকে অ্যালভিওলার নালীতে যাই। অ্যালভিওলার নালী। অ্যালভিওলার নালী থেকে কোথায় যাই? এই যে অ্যালভিওলার নালী থেকে এখানে কোথায় যাই? অ্যাট্রিয়ামে যাই কিন্তু, ঠিক আছে, অ্যাট্রিয়ামে যাই। অ্যাট্রিয়াম থেকে কোথায় যাই? অ্যালভিওলার থলিতে যাই। অ্যালভিওলার থলিতে যাই, এটা মাথায় রাখবে। থালি না, অ্যালভিওলার থলি। অ্যালভিওলার থলি থেকে ফাইনালি এই পুরো জিনিসটাকে বলা হয় অ্যালভিওলাসে যায়। এই অ্যালভিওলাসে চলে যায়, ঠিক আছে, অ্যালভিওলাস। তার মানে এখান থেকে নাসার এই যে এখান থেকে অক্সিজেন ঢুকলো বা যে কোনো একটা কিছু, অক্সিজেন যদি ইন করে তাহলে কার্বন ডাই অক্সাইড কি করবে? আউট করবে CO2, ঠিক আছে। এই যে এই পথে ঢুকলো, নাসারন্ধ্র, গহ্বর, নাসা গহ্বর, আর কি এটা নাসা গহ্বর, শুধু গহ্বর না, গলবিল, নাসা গলবিল, তারপরে ষড়যন্ত্র, ট্রাকিয়া, ব্রঙ্কাস, ব্রাঙ্কিওল, অ্যালভিওলার নালী, অ্যাট্রিয়াম, অ্যালভিওলার থলি, অ্যালভিওলাস। অনেক সময় এমসিকিউ তে এর মধ্যে যেকোনো একটা গ্যাপ করে দিয়ে তোমাদের অপশন দিতে পারে, এটা তোমরা মাথায় রাখবা। আচ্ছা, এরপর আরেকটা তথ্য তোমাদের একটু জানায় রাখি, সেটা হচ্ছে কি, এটা কিন্তু লিখে নিবা, তোমাদের বইতে এটা আছে। আমরা দেখলাম যে ফুসফুস হচ্ছে মানব শ্বসনতন্ত্রের প্রধান অর্গান। এই ফুসফুস দুইটা স্তরে বিভক্ত। এই দুইটা স্তর, ফুসফুসের আবরণ হচ্ছে দুইটা স্তর। ফুসফুসের আবরণের নাম প্লুরা, এটা বা প্লিউরা। এটা দুইটা লেয়ারে বিভক্ত। এই দুইটা লেয়ারের মধ্যে সারফেক্টেন্ট খরিত হয়। এখন ভাইয়া সারফেক্টেন্ট কবে থেকে খরিত হয়? সারফেক্টেন্ট মূলত খরিত হয় মানব ভ্রূণের বয়স। এই ভ্রূণের বয়স যখন 23 সপ্তাহ হয়, 23 সপ্তাহ, এই 23 সপ্তাহে প্রথম সারফেক্টেন্ট খরিত হয়। একদম প্রথম, মাথায় রাখবা, প্রথম সারফেক্টেন্ট খরিত হয়। সারফেক্টেন্ট ক্ষরণ ঘটে। এই জন্য 24 সপ্তাহ বয়সের আগে, 24 সপ্তাহ বয়সের আগে কোন মানব ভ্রূণকে, ঠিক আছে, স্বাধীন অস্তিত্বের অধিকারী বলে গণ্য করা হয় না। আগে কোন, মাথায় রাখবা, মানব ভ্রূণকে স্বাধীন অস্তিত্বের অধিকারী মনে করা যায় না। ওর অস্তিত্ব এখনো পুরোপুরি সম্পূর্ণ হয় নাই। স্বাধীন অস্তিত্বের বানান এরকম হতে পারে, অস্তিত্বের, তোমরা বানান দেখে নিও, অস্তিত্বের এরকম, অধিকারী মনে করা হয় না। অধিকারী মনে করা হয় না।
এটা কিন্তু ভাইয়া তোমরা মাথায় রাখবে, এটা খুবই ইম্পর্টেন্ট। যদি প্রশ্ন করে যে কত সপ্তাহ বয়সের আগে মানব ভ্রূণকে স্বাধীন অস্তিত্বের অধিকারী মনে করা হয় না, তখন দেখাবা 24 সপ্তাহ। যদি বলে সর্বপ্রথম সারফেক্টেন্ট করিতে হয় কত বছর কত সপ্তাহ বয়সে, তখন তোমরা 23 সপ্তাহ দেখাবা। দেখো 24 সপ্তাহ মানে কিন্তু 6 মাস, তার মানে 6 মাসের আগে বেবি বলা হয় না, এটা মাথায় রাখবে, কারণ ওর সব অর্গান গুলো সম্পূর্ণ থাকে না। আচ্ছা, তাহলে আমরা সারফেক্টেন্ট ক্ষরণ নিয়ে যদি প্রশ্ন করে এটা বলতে পারবো। ফুসফুস নিয়ে আমরা শ্বসনতন্ত্র নিয়ে যত কথাবার্তা আছে চেষ্টা করছি বলার। আরেকটা জিনিস হচ্ছে শ্বসনতন্ত্র নিয়ে যেহেতু বলছি, এই শ্বসনতন্ত্র কয়েকটা পেশি থাকে, এটা শ্বসনে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, মেইনলি দুইটা পেশি, এটা মাথায় রাখবা। তাহলে শ্বসনতন্ত্রের মধ্যে শ্বাস পেশি থাকে দুইটা, আমরা সেই দুইটা পেশি নিয়ে একটু কথা বলি, যেহেতু শ্বসনতন্ত্র নিয়ে কথা বলছি। তাহলে শ্বাস পেশি কয়টা থাকে? দুইটা থাকে। একটা হচ্ছে কি ডায়াফ্রাম পেশি, ডায়াফ্রাম পেশি, এই ডায়াফ্রামটা কোথায় থাকে? আর একটা হচ্ছে কি ইন্টারকোস্টাল পেশি, ইন্টারকোস্টাল পেশি। এই ডায়াফ্রাম পেশি কোথায় থাকে ভাইয়া? এই ডায়াফ্রাম পেশি হচ্ছে কি আমাদের উপরের দিকে, এই যে এখানে লিভার আছে, এখানে হৃৎপিণ্ড আছে, ঠিক আছে, এই যে ফুসফুস রয়েছে, হ্যাঁ, এই যে এইগুলো বুকের উপরের দিকে যে অর্গানগুলো আছে সেইগুলোকে, এবং এই যে নিচের দিকে যে অর্গান, এখান থেকে নিচের দিকে যে অর্গান আছে, এই যে এখানে কি, এখানে পাকস্থলী আছে, তারপরে ক্ষুদ্রান্ত বৃহদান্ত আছে, এই বক্ষ গহ্বর আর উদর গহ্বরকে আলাদা করার জন্য একটা পর্দা থাকে, সেই পর্দার নাম হচ্ছে মধ্যস্থতা, মানে মাঝখান থেকে ভাগ করে ফেলছে, ঠিক আছে। এই মধ্যস্থতা পর্দারই আরেক নাম হচ্ছে ডায়াফ্রাম, ঠিক আছে। এই ডায়াফ্রাম যে পেশি দ্বারা গঠিত সেটাকে বলা হয় ডায়াফ্রাম পেশি। এটা আমরা দেখবো যখন আমরা শ্বাস নিই তখন একরকম কাজ করে, আবার যখন নিঃশ্বাস ছেড়ে দিই তখন আরেক রকম কাজ করে, এটা হচ্ছে ডায়াফ্রাম পেশি। আর ইন্টারকোস্টাল পেশি, তাহলে ডায়াফ্রাম মানে মধ্যস্থতা, এই মধ্যস্থতায় যে পেশি পাওয়া যায় মধ্যস্থতা। আর ইন্টারকোস্টাল পেশি কোথায় পাওয়া যায়? এই যে আমরা পড়ছি, এটা যদি স্টারনাম হয়, এটা যদি স্টারনাম হয়, এই স্টারনাম গুলো কি হইছে দেখো, এখান থেকে রিবস বের হইছে, এখান থেকে রিবস বের হইছে, এখান থেকে 12 জোড়া, মনে আছে তো, এখান থেকে 12 জোড়া রিবস বা পশুকা বের হইছে, এখান থেকে 12 জোড়া পশুকা বের হইছে। এই 12 জোড়া পশুকার ফাঁকে ফাঁকে, এই যে এই 12 জোড়া পশুকার ফাঁকে ফাঁকে যে পেশিগুলো থাকে, এর ফাঁকে ফাঁকে যে পেশিগুলো থাকে, এইগুলোকে বলা হচ্ছে ইন্টারকোস্টাল পেশি, ঠিক আছে। এই ইন্টারকোস্টাল পেশি এর সংকোচন প্রসারণের ফলে পরবর্তীতে আমরা দেখব যে আমাদের শ্বাস প্রশ্বাসটা কিভাবে যায়। তাহলে আমরা শ্বসনতন্ত্র নিয়ে কথা বললাম, শ্বসনতন্ত্রের শ্বাস পেশি নিয়ে কথা বললাম, শ্বসনতন্ত্রের বিভিন্ন অর্গান নিয়ে কথা বললাম, ফুসফুস নিয়ে কথা বললাম, কোন জায়গা থেকে কোন গ্যাসটুকু কিভাবে যাচ্ছে সেটা নিয়ে কথা বললাম। ফাইনালি আমরা আরেকটা জিনিস দেখব যে শ্বসনতন্ত্রে আমরা প্রথমে যে বলছি যে অক্সিজেন আসলে কি করে, অক্সিজেন ইন করে এবং কার্বন ডাই অক্সাইড আউট করে, সেটা আসলে কিভাবে হয়। দেখো এইটা যদি আমরা চিন্তা করি, এটা হচ্ছে মানুষের হার্ট, ঠিক আছে, এই যে একটু এরকম বাঁকানো থাকে, মাথায় রাখবা, মানুষের হার্ট। হার্টের কয়টা অংশ থাকে? হার্টের আমি জাস্ট সিম্পলি 4টা প্রকোষ্ঠ আছে, সেই 4টা প্রকোষ্ঠ আমি আঁকি। এখানে একটা প্রকোষ্ঠ, এখানে একটা প্রকোষ্ঠ, আবার এই দিক থেকে এই যে 2টা প্রকোষ্ঠ। দেখো এটা মনে করো মানুষের হার্ট, ঠিক আছে। আচ্ছা, এখন এই মানুষের হার্টের মনে আছে তোমাদের নিশ্চয় যখন হার্ট নিয়ে কথাবার্তা হয়েছিল, এইখানে একটা অ্যালভিওলাস থাকে, এই যে এখানে একটা এরকম কিছু আছে, কি হয়, এই যে এটা ছিল কি ভেন্ট্রিকল, এটা রাইট ভেন্ট্রিকল, ডান ভেন্ট্রিকল থেকে কি হয়েছিল, এইখান থেকে একটা ব্যতিক্রমী ধমনী এইখানে চলে গেছিল, এই যে এখান থেকে এই ধমনী কি করছিল, এই যে এখানে আসছিল, এইখানে এসে আবার কোথায় প্রবেশ করছে, এই যে এখানে ডান, কোথায়, বাম অ্যাট্রিয়ামে প্রবেশ করছে। এইখান থেকে কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত, যেটা যে বলছিলাম কোষ অক্সিজেন গ্রহণ করছে, অক্সিজেন গ্রহণ করার পরে কি হয়েছে, অক্সিজেন, এই যে আমরা এখান থেকে অক্সিজেন গ্রহণ করলাম, অক্সিজেন গ্রহণ করে কি হয়েছে, এই যে এই অক্সিজেনটা এখান থেকে আসছে, এখান থেকে এসে সারা কোষে গেছে, সারা কোষে যাওয়ার পরে জারিত করছে খাদ্যবস্তু, করার পরে কার্বন ডাই অক্সাইড তৈরি হয়েছে, এই যে এখান থেকে আসছিল উপরের অংশ থেকে দিয়ে, এখান থেকে নিম্ন অংশ থেকে আসছিল, আসার পরে এখানে যখন প্রেসার পড়ছে তখন এখানে আসছে, এখান থেকে এই যে কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত একটা ব্যতিক্রমী ধমনী, ধমনীতেও অক্সিজেন সমৃদ্ধ রক্ত বহন করে, জানো, এটা সেই পালমোনারি ধমনী, পালমোনারি ধমনী। এই ধমনী কি করছিল, কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত কোথায় নিয়ে গেছিল, নিয়ে গেছিল হচ্ছে এই যে ফুসফুসের অ্যালভিওলাস, এই যে এখানে নিয়ে আসছিল। এই অ্যালভিওলাসের এখানে দেখো যখন
আমরা অক্সিজেন গ্রহণ করলাম, এখানে অক্সিজেনের ঘনত্ব খুব বেশি পরিমাণ থাকে, এখানে কার্বন ডাই অক্সাইডের ঘনত্ব নাই, বাট এখান থেকে যখন কার্বন ডাই অক্সাইড যাওয়া শুরু করছে, এখানে কার্বন ডাই অক্সাইডের ঘনত্ব বেশি থাকার কারণে এই যে এখানে কম থাকার কারণে ব্যাপন হয়, আমরা বলছিলাম এই যে ব্যাপন হয়, ব্যাপন হয়ে সে বাইরে কার্বন ডাই অক্সাইড চলে গেল, আর এখান থেকে অক্সিজেনটা এই যে এখান থেকে ইন করে আবার এইখানে চলে আসলো, এখান থেকে আবার এখানে আসলো, এখান থেকে সারা দেহে, এইখান থেকে সারা দেহে সাপ্লাই করলো। এই যে অ্যালভিওলাসের কাজটা মূলত ভাইয়া এটা কিন্তু এই যে এটা কিন্তু পালমোনারি ধমনী যদি হয়, এটা কিন্তু সেই পালমোনারি শিরা যে অক্সিজেন সমৃদ্ধ রক্ত বহন করে। মূলত এই শ্বসনতন্ত্রের কার্যক্রম মূলত এইভাবেই ঘটে। তো শ্বসনতন্ত্র নিয়ে যেহেতু আমরা কথা বলছি, সেহেতু শ্বসনতন্ত্রের ফুল মেকানিজমটা আমরা দেখলাম যে শ্বসনতন্ত্রের মধ্যে কি কি থাকে, কিভাবে কাজ করে। এখন পরবর্তীতে আসলে ওই কাজগুলো নিয়ে যখন আমরা ডিটেইলস কথা বলবো, তখন আমরা আসলে বুঝতে পারবো যে আমরা শ্বাসটা গ্রহণ করলাম, তখন ওই যে পেশি নিয়ে কথা বললাম, সেই পেশিগুলো নিয়ে আসলে কিভাবে ওই পেশিগুলো কাজ করলে আমাদের শ্বাস প্রশ্বাসটা হয়, সেটা নিয়ে আমরা একটু দেখবো। আচ্ছা, এখন আমরা দেখলাম কি অ্যালভিওলাসের সংখ্যা পর্যন্ত আমরা দেখলাম, অ্যালভিওলাস কিভাবে কাজ করে সেটা দেখলাম। এই অ্যালভিওলাস যদি কোনো কারণে নষ্ট হয়ে যায় বা ছিঁড়ে যায়, তাহলে কিন্তু আমাদের শ্বাস প্রশ্বাস ব্যাহত হবে এবং আমরা খুব দ্রুত মারা যাব। আচ্ছা, শ্বসন নিয়ে কথা বলতেছি। এই শ্বসনের মধ্যে এই যে অ্যালভিওলাস বললাম যে একটা অ্যালভিওলাস আমি আঁকছি, কিন্তু এখানে তো অসংখ্য অ্যালভিওলাস থাকে। এই অ্যালভিওলাস একটার সাথে আরেকটা যে আলাদা আলাদা থাকে, এর পাশে মনে করো আরেকটা অ্যালভিওলাস আছে, এই যে এরকম আরেকটা আছে, এর মাঝখানে একটা পর্দা থাকে, এই পর্দাটার নাম আমরা পড়ে রাখি, ঠিক আছে? যেহেতু ফুসফুসের পর্দা বা আবরণ আমরা পড়ছি প্লুরা, এই যে অ্যালভিওলাসের মধ্যে এরাও কিন্তু দ্বিস্তরী, এর মধ্যে একটা আবরণ দিয়ে আলাদা আলাদা করা থাকে, এইটার নাম হচ্ছে কি ট্রাবেকুলি। এটাও পড়ে রাখি, যদি এমসিকিউ তে দেয় ট্রাবেকুলি, ট্রাবেকুলি দিয়ে একটা অ্যালভিওলাস আর একটা অ্যালভিওলাস আলাদা আলাদা থাকে। তাহলে আমি আশা করছি যে শ্বসনতন্ত্র নিয়ে তোমাদের কোনো প্রশ্ন নেই।